হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। তোমরা সবাই জানো আমি আমার এই চ্যানেলে একটা সিরিজ শুরু করেছি, সেটার নাম এরর কারেকশান। এর আগের ক্লাসে আমি নাউন অ্যান্ড এরর কারেকশানে তার সমস্ত নাউন থেকে যেসব এরর আসে আমি মোটামুটি কভার করে তোমাদের রুলস সমেত ইন ডিটেলে এক্সপ্লেনেশন করে দিয়েছি। আজ আমি কি করব, প্রোনাউন থেকে যেরকম এরর আসতে পারে ঠিক সেই রকম এররগুলোকে আমি এক জায়গায় কালেক্ট করেছি। কালেক্ট করে এবার তোমাদের আমি একটা সেন্টেন্স বলতে থাকবো এবং তার সমস্ত রুলস বোঝাতে থাকবো ইন ডিটেলে, সমস্ত কিছু আমি এক্সপ্লেনেশন করে দেবো। দেখো, নাউনে আমরা কিন্তু রুলস অনুযায়ী পড়েছিলাম, কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে বিভিন্ন রকমভাবে পড়তে হবে, যেটা আমাদের সহজ লাগবে বা যেটা আমরা সহজে বুঝতে পারবো সেই রকমভাবেই কিন্তু আমাদের পড়তে হবে। তাই নাউনটা যেরকমভাবে আমরা পড়েছিলাম, প্রোনাউনটা একটু ডিফারেন্টভাবে আমরা পড়বো। কিভাবে পড়বো সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো। তার আগে এটুকু বলে রাখি, তোমরা যারা এরর কারেকশানে দুর্বল আছো তারা প্রত্যেকটা সিরিজ দেখবে, যাতে তোমাদের এরর কারেকশান সম্পর্কে এবং গ্রামাটিক্যাল নলেজ সম্পর্কে একটা খুব স্ট্রং বেস তৈরি হয়ে যায়। তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাই, সেখানে প্রোনাউন থেকে কি কি এরর কারেকশান আসতে পারে সেই রকম একটা কনসেপ্ট জেনে নিই। তাহলে চলো শুরু করা যাক। আমরা স্ক্রিনে চলে এসেছি। তাহলে আমাদের টপিকের নাম কি? প্রোনাউন অ্যান্ড এরর কারেকশান। এবারে আমরা স্টেপ বাই স্টেপ যাব, তোমরা দেখতে থাকবে, আমি তোমাদের ইন ডিটেলে সব কিছু বোঝাতে থাকবো। প্রথম সেন্টেন্স কি আছে? ইট ইজ মি, এটা আমি। সেন্টেন্স কি সঠিক? সঠিক নয়। কেন সঠিক নয়? দেখো, অ্যান্সার কি? ইট ইজ আই, এটা হয় আমি। যখন ইট থাকবে তারপরে ইজ ভার্ব থাকবে, তারপরে যে প্রোনাউনটা বসবে সেটা সবসময় সাবজেক্টিভ কেস, যেমন আই, উই, হি, সি, দে। যেমন ইট ইজ হি, এটা তারা। ইট ইজ দে, এটা তাহারা। ইট ইজ হি, এটা সে। ইট ইজ সি, এটা সে, মেয়েদের ক্ষেত্রে। তাহলে কি ইট তারপরে যে ভার্বটা সেটা কিন্তু প্রোনাউন অনুযায়ী বসবে না, ইট অনুযায়ী বসবে। এইবারে কেন এটা আমি বললাম তার দ্বিতীয় কোয়েশ্চেনে আসলে তোমরা সেই কনসেপ্ট বুঝতে পারবে। দেখো, ইট ইজ দে, এটা তারা, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যারা কাজটা করেছে। তাহলে ইট ইজ দে এটুকু আমাদের সঠিক আছে, হু সঠিক আছে। তারপরে দেখো আমরা কি বসিয়েছি, হ্যাজ। একটু আগে আমি তোমাদের বলেছিলাম ভার্বটা কিন্তু ইট অনুযায়ী হবে যখন ইট ইজ আই, ইট অ্যাম আই নয়। কিন্তু যখন হবে ইট ইজ দে, ইট ইজ হি, ইট ইজ আই, ইট ইজ সি, তারপরে হু দিয়ে আমরা আরেকটা ক্লজ বা সেন্টেন্স যুক্ত করব, তখন যে ভার্বটা আমরা বসাবো সেটা কি ইট ইজের পরে যে প্রোনাউনটা বসবে সেই অনুযায়ী বসাবো। যেমন কি ইট ইজ দে, এটা তারা, হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, যারা কাজটা করেছে। তাহলে দের পরে কি ভার্ব বসে আমরা জানি, প্লুরাল ভার্ব। তাহলে দে হ্যাভ। তাহলে ইট ইজ দে, এটা তারা, হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কনসেপ্ট মনে রাখবে। পরেরটা কি? আই, ইউ অ্যান্ড হি উইল গো টু স্কুল টুমোরো, আমি, তুমি এবং সে আগামীকাল স্কুলে যাব। তাহলে দেখো, এখানে যে প্রোনাউনটা আমরা বসিয়েছি সেখানে প্রোনাউনের অর্ডারটা আমাদের ভুল আছে। কি ভুল আছে? আমরা আগে অ্যান্সারটা দেখি। সঠিক অ্যান্সার কী হবে? ইউ, হি অ্যান্ড আই উইল গো টু স্কুল টুমোরো, তুমি, সে এবং আমি আগামীকাল স্কুলে যাব। যখন আমরা একটা সেন্টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটে পারসনই রাখবো, তখন আমরা পারসনটাকে কী অনুযায়ী সাজাবো? যদি কোনো একটা গুড অ্যাক্ট মানে কোনো একটা ভালো সেন্টেন্স হয় যেখানে কোনো খারাপ কথাবার্তা বা খারাপ কাজ নেই, সেখানে আমরা প্রোনাউনটাকে কিভাবে বসাবো? প্রথম সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে কি ফার্স্ট পারসন। যেমন ইউ সেকেন্ড পারসন, হি থার্ড পারসন অ্যান্ড আই ফার্স্ট পারসন সবচেয়ে লাস্টে বসেছে। তাহলে আমি কি বললাম? যখন কোনো ভালো কাজ বোঝাবে সেকেন্ড পারসন, থার্ড পারসন আর ফার্স্ট পারসন, এই সিরিয়াল অনুযায়ী আমরা বসাবো, তবেই কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ঠিক হবে। তোমাদের এক্সামে এটা এসে যেতে পারে, প্রোনাউনের বিভিন্ন রকম স্ট্রাকচার এটা দিয়ে দিতে পারে, প্রথমে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। কিন্তু তোমরা কি জানো, যখন কোনো গুড অ্যাক্ট বোঝাবে তখন সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, এই সিরিয়াল অনুযায়ী বসবে। কিন্তু যদি ব্যাড অ্যাক্ট হয় তখন কি হয় সেটা আমাদের এবার জানতে হবে। দ্য টিচার স্কোল্ডেড হিম, ইউ অ্যান্ড মি, শিক্ষক তিরস্কার করেছিল বা বকাঝকা করেছিল
তাকে, তোমাকে এবং আমাকে। কিন্তু দেখো তিরস্কার করেছে মানে সেটা একটা খারাপ কাজ তোমার কাছে, তোমাকে কোনো খারাপ কথা বলেছে, তোমাকে স্কোল্ড করেছে, এই রকম অনুযায়ী সেন্টেন্স হলে যেখানে ব্যাড অ্যাক্ট বা খারাপ কাজ বোঝাবে সেটা কি অনুযায়ী পার্সন আমাদের বসবে? দ্য টিচার স্কোল্ডেড মি, ইউ অ্যান্ড হিম। আমাকে, তোমাকে এবং তাকে যখন কোনো খারাপ কাজ বোঝাবে তখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। আই থেকে অবজেক্টিভ কেস কি? মি। যেহেতু এটা অবজেক্টের পার্টে আছে তাই এখানে মি, ইউ অ্যান্ড হিম হয়েছে। যেহেতু 3 নম্বর কোয়েশ্চেনে ইউ, হি অ্যান্ড আই তিনটেই সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ওখানে সাবজেক্টিভ কেস হয়েছে। তাহলে ভালো কাজ হলে 2, 3, 1 পার্সন অনুযায়ী, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, আর খারাপ কাজ হলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই অনুযায়ী তোমরা সেন্টেন্সটাকে খেয়াল রাখবে। তাহলে পরের কনসেপ্ট দেখা যাক। ইউ আর স্ট্রঙ্গার দ্যান মি। তুমি আমার থেকে কি? স্ট্রঙ্গার, শক্তিশালী। তাহলে স্ট্রঙ্গার দ্যান, এইরকমভাবে যদি কোনো আমরা কারোর সাথে তুলনা করি, ব্রেভার দ্যান, ইউ আর ব্রেভার দ্যান মি, এইরকম যদি আমরা কম্প্যারিজন করি, সেখানে যদি কম্পারেটিভ ওয়ার্ডের পরে দ্যান থাকে তারপরে যে কেসটা বসবে প্রোনাউনের সেটা সবসময় সাবজেক্টিভ কেস। কেন? দেখো, ইউ আর, তুমি হও, স্ট্রঙ্গার, শক্তিশালী, দ্যান আই, আমার থেকে। এখানে একটা এম উজ্জ্ব আছে বা আন্ডারস্টুড আছে, এটা আমরা সেন্টেন্সে লিখি না, কিন্তু এটাকে আমাদের বুঝে নিতে হবে। যেমন কি, ইউ আর স্ট্রঙ্গার, তুমি হও শক্তিশালী, দেন আই অ্যাম, যতটা আমি শক্তিশালী তার থেকেও বেশি তুমি শক্তিশালী। তাহলে এতটুকু যদি মনে নাও রাখতে পারো, তা এইরকম কম্প্যারিজনের ক্ষেত্রে দেনের পরে সবসময় সাবজেক্টিভ কেস বসবে। আই থাকলে আই, হি থাকলে হি, সি থাকলে সি, দে থাকলে দে। কখনো আয়ের পরিবর্তে মি, হি এর পরিবর্তে হিম, সি এর পরিবর্তে হার, দে এর পরিবর্তে দেম, এইরকম বসবে না কম্প্যারিজনের ক্ষেত্রে। ভালোভাবে এই কনসেপ্ট মনে রাখবে, এটা থেকে কোয়েশ্চেন আসে। পরেরটা দেখা যাক। লেট হার অ্যান্ড আই ডু দ্য ওয়ার্ক। তাকে এবং আমাকে কাজটা করতে দেয়া হোক। তাহলে দেখো, একটা লেটের পরে আমরা হার অবজেক্টিভ কেস বসিয়েছি, একটা অ্যান্ডের পরে আমরা বসিয়েছি কি? আই সাবজেক্টিভ কেস। কিন্তু লেট দিয়ে যখন এরম কোনো কিছু করতে দেওয়া অনুমতি অর্থে আমরা এরকম সেন্টেন্স লিখব, লেটের পরে সবসময় কি বসবে? অবজেক্টিভ কেস বসবে। এখানে লেট হার অ্যান্ড মি, তাকে এবং আমাকে ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে দেয়া হোক। অ্যান্ড দিয়ে যখন দুটো প্রোনাউনকে আমরা জুড়বো, তার আগে লেট দিয়ে আমরা সেটাকে সাবজেক্টের মতো করে পুরোটাই একটা ভেবে নেব, তখন লেটের পরে আমাদের কি বসাতে হবে? যে কোনো প্রোনাউনের অবজেক্টিভ কেস। যেমন এখানে সি এর পরিবর্তে হার এবং আয়ের পরিবর্তে মি বসেছে। অবশ্যই কনসেপ্টটা খুব ভালো করে খেয়াল রাখবে। পরেরটা কি? ওয়ান শুড ডু হিজ ডিউটি। একজনের তার কর্তব্য করা উচিত। এখানে এই কনসেপ্ট থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, কনসেপ্টটা মনে রাখো। যখন ওয়ান দিয়ে কোনো একটা কিছু বোঝাবে, যেমন ওয়ান শুড ডু হিজ ডিউটি, এটা আমরা বললাম যে একজনের তার কাজটা করা উচিত। ওয়ানের যে পজিটিভ কেস হবে সেটা কখনো হিজ, হার, হিম, মি হবে না, বা মাই হবে না। কি হবে সেটা? ওয়ান শুড ডু, ওয়ান অ্যাপোস্ট্রফি এস, মানে ওয়ান্স ডিউটি। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, একজনের তার কাজ করা উচিত। এখানে তার বলেছি বলে এখানে কখনোই হিজ বসবে না, এটা অবশ্যই খেয়াল রাখবে। কি বসবে? ওয়ান্স। পরেরটা কি? এভরিওয়ান মাস্ট ডু দেয়ার বেস্ট। এভরিওয়ান মাস্ট ডু দেয়ার বেস্ট, প্রত্যেক একজনের তাদের সেরাটা দিয়ে কাজ করা উচিত। এভরিওয়ান মাস্ট ডু দেয়ার বেস্ট। ক্লিয়ার? তাহলে দেখো, এভরি ওয়ান, এটাকে এভরি আলাদা, ওয়ান আলাদা। এভরি ওয়ান আলাদা করে ব্যবহার করা যায়, এভরি ওয়ানকে একসাথেও ব্যবহার করা যায় ওয়ানকে স্পেস না দিয়ে। যখন এভরি ওয়ান আমরা বলবো তখন আমরা একটা ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেককে বোঝাবো, আর যখন এভরি ওয়ান বলছি তখন আমরা একটা গ্রুপের মধ্যে, ধরো আমরা এটা বলতে পারি এভরি ওয়ান ইন দ্য ক্লাস। তোমরা সব থেকে কনফিউশন ক্লিয়ার করার জন্য কি রাখবে? এই এভরি ওয়ান আর এভরি ওয়ানকে ওই যে ইন্ডিভিজুয়াল আর গ্রুপ, এইরকম কনসেপ্ট তোমাদের জেনে রাখার দরকার নেই। তোমরা যে কনসেপ্ট জেনে রাখবে সেটা কি জানবে? এভরি ওয়ান মাস্ট ডু হিজ বেস্ট, প্রত্যেক একজনের তার বেস্ট দিয়ে কাজটা করা উচিত। তাহলে এভরি ওয়ান মাস্ট ডু, প্রত্যেকের করা উচিত হিজ বেস্ট, তার সেরাটা। তাহলে এভরিওয়ান মাস্ট ডু হিজ বেস্ট। তাহলে এভরিওয়ানের পরে যে পজিটিভ কেসটা আমরা বসাবো সেটা দেয়ার আমরা বসাবো না, সেটা প্রত্যেক একজনকে বুঝিয়েছে। এখানে আমরা কিন্তু হারও বসাতে পারি, এভরিওয়ান মাস্ট ডু হার বেস্ট। কিন্তু আমরা
ওই কনসেপ্টেও যাব না, তোমরা যেটা পরীক্ষায় আসবে সেটাই জেনে রাখো। এভরিওয়ানের সঙ্গে মাস্ট ডু বা যে ভার্বই থাকুক না কেন, তারপরেই যে পজিটিভ কেসটা বসবে সেটা কখনোই দেয়ার হবে না, সেটা তোমাদের কনফিউজড করার জন্য দেয়ার বসানো থাকবে, কিন্তু ওখানে কি হবে, এভরিওয়ান মাস্ট ডু হিজ বেস্ট। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। তাহলে পরেরটা কি বলছে, এভরি ম্যান অ্যান্ড বয় ইজ বিজি উইথ দেয়ার ওয়ার্ক। সেই একই কনসেপ্ট, এভরি ওয়ান থাকুক আর এভরির পরে যাই থাকুক না কেন, তোমরা পজিটিভ কেস কি অনুযায়ী বসাবে, দেখো হিজ বসাবে। এভরি ম্যান অ্যান্ড বয় ইজ বিজি উইথ হিজ ওয়ার্ক। এখানে ম্যানের পরে অ্যান্ড বয় আসে বলে এখানে কিন্তু তোমরা আর ভার্ব বসাবে না। এভরিটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, এভরির পরে যেটাই তোমাদের নাউন থাকুক না কেন, তারপরে যে ভার্বটা বসাবে সেটা অবশ্যই সিঙ্গুলারে বসাবে। এই কনসেপ্ট যেন তোমাদের মনে থাকে। পরেরটা দেখা যাক। দিজ থ্রি ব্রাদার্স লাভ ইচ আদার। এই যে তিনটে ভাই তারা একে অপরকে ভালোবাসে। তাহলে দেখো ইচ আদার আছে আর এখানে আছে কি থ্রি। ইচ আদার সবসময় দুজনের ক্ষেত্রে বসে, আর দুজনের যদি বেশি হয়ে যায় তখন কি ওয়ার্ড বসে, দেখো দিজ থ্রি ব্রাদার্স লাভ ওয়ান অ্যানাদার। এই যে তিনটে ভাই তারা একে অপরকে ভালোবাসে, তাহলে দুইয়ের অধিক যে কটাই বসাক না কেন সেটা কি বসাতে হবে তোমাদের, ওয়ান অ্যানাদার। ইচ আদার মানে একে অপরকে দুজনের ক্ষেত্রে, ওয়ান অ্যানাদার মানেও একে অপরকে বোঝায়, কিন্তু সেটা সবসময় দুইয়ের অধিক, 3, 4, 5 যাই হোক না কেন। পরের সেন্টেন্সেই এই কনসেপ্ট ক্লিয়ার হবে আরও। দেখো দিজ টু ব্রাদার্স লাভ ওয়ান অ্যানাদার লিখেছি, তাহলে ওয়ান অ্যানাদার কার সাথে বসে, যখন সেটা দুজনের অধিক হয়, কিন্তু এখানে কজন আছে, দুজন, তাহলে এখানে আমাদের কি বসবে, ইচ আদার। দিজ টু ব্রাদার্স লাভ ইচ আদার। কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। পরেরটা দেখা যাক। নাইদার রেহান নর রিয়ান আর কামিং। রেহানও আসছে না, রিয়ানও আসছে না, নাইদার নর। তার মানে কি, নাইদার নর সবসময় দুজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এও নয় সেও নয়, মানে দুজনের মধ্যে কেউই নয়। কিন্তু যে ভার্বটা আমরা বসাবো সেটা সবসময় যেটা দ্বিতীয় সাবজেক্ট হবে সেই অনুযায়ী। যেমন দেখো নাইদার রেহান নর রিয়ান ইজ কামিং। রেহানও আসছে না, রিয়ানও আসছে না। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখো, যেহেতু এটা দুজনের ক্ষেত্রে বোঝায়, সাবজেক্ট যদি নাইদার আই নর ইউ থাকতো তাহলে কিন্তু এখানে ভার্ব হতো কি আর, কারণ আমি কি বলেছি, সবসময় দ্বিতীয় যে সাবজেক্টটা থাকছে সেই অনুযায়ী এখানে বসবে। যেমন নাইদার রেহান নর রিয়ান, এখানে আমরা বুঝতেই পারছি ইজ বসবে, কিন্তু যদি আমি বলি নাইদার আই নর ইউ অ্যাম কামিং বলবো না, আমরা কি বলবো, নাইদার আই নর ইউ আর কামিং, মানে আমিও আসছি না তুমিও আসছি না। তাহলে ভার্বটা আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসাবো, আর নাইদার নর দুজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরেরটা দেখলে আরও ক্লিয়ার হবে। নাইদার ইউ নর হি আর কামিং। তুমিও আসছো না, সেও আসছে না, আর আমি কি বলেছি, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবে। তাহলে সেখানে কি, নাইদার ইউ নর হি ইজ কামিং। তাহলে আমাদের ভার্ব কি, ইজ, হি ইজ, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। পরেরটা দেখা যাক। হি হ্যাজ স্টাডিড নাইদার অফ দিস 10 বুকস। সে 10টা বইয়ের মধ্যে একটাও বই পড়েনি। এক্ষুনি আমি কি বললাম, নাইদার কজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দুজনের ক্ষেত্রে, কিন্তু এখানে 10টা বুক আছে, তাহলে আমাদের কি বসাতে হবে, সি হ্যাজ স্টাডিড নান অফ দিস 10 বুকস। সে এই 10টা বইয়ের মধ্যে একটাও বই পড়েনি। তাহলে যখন দুইয়ের অধিক চলে যাচ্ছে তখন আমরা কি বসাবো, নান। ক্লিয়ার? পরেরটা কি, আইদার রেহান অর রিয়ান হ্যাভ ডান ইট। হয় রেহান নয় রিয়ান এই কাজটা করেছে বা এটা করেছে। তাহলে আইদার অর মানে কি, হয় এটা নয় এটা, এটাও কিন্তু দুজনের ক্ষেত্রেই ব্যবহৃত হবে, এবং সাবজেক্ট সেই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসবে। যেমন কি আইদার রেহান অর রিয়ান হ্যাজ ডান ইট, তাহলে হ্যাজ বসেছে। কিন্তু দেখো আইদার ইউ অর আই যদি থাকতো তাহলে ওখানে কিন্তু কি হতো, হ্যাভ হতো। আই হ্যাভ, যেহেতু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। নাইদার অফ দ্য বয় হ্যাভ গন টু স্কুল। নাইদার অফ দ্য বয়, ছেলেদের মধ্যে কেউই স্কুলে যায়নি, মানে দুটো ছেলের মধ্যেই বোঝাতে চেয়েছে। কিন্তু নাইদার অফ দিয়ে, কনসেপ্ট মনে রাখো, নাইদার অফ দিয়ে যে নাউনটা থাকবে তারপরে সেটা সবসময় প্লুরালে বসাবে, এবং যে ভার্বটা বসাবে সেটা সবসময় সিঙ্গুলার। যেমন কি নাইদার অফ দ্য বয়েজ, ছেলে দুটোর মধ্যে কেউই বা ছেলেদের মধ্যে কেউই হ্যাজ গন টু স্কুল, স্কুলে যায়নি, মানে নাইদার অফ মানে কেউই যায়নি। তাহলে বয়েজ অনুযায়ী কিন্তু ভার্বটা বসাবে না, ভার্বটা কি অনুযায়ী বসাবে, নাইদার অনুযায়ী সিঙ্গুলার ভার্ব, আর নাইদার অফের পরে সবসময় যে নাউনটা আমরা বসাবো সেটা সবসময় কি হবে, প্লুরাল নাউন।
একদম কিন্তু এই কনসেপ্টগুলো মনে রাখবে বা তোমরা খাতায় নোট ডাউনও করে নিতে পারো। পরেরটা কি, আইদার অফ দ্য বয়েজ হ্যাভ গন টু স্কুল, মানে কি যে কোনো একটা ছেলে স্কুলে গেছে। দেখো আইদার অফ দ্য বয়েজ, আমরা নাউনটা ঠিক রেখেছি, তাহলে কি নাইদার অফ, আইদার অফ, তারপরে যে নাউনটাই থাকুক না কেন সেটা সবসময় প্লুরাল এবং যে ভার্বটা থাকবে সেটা সবসময় সিঙ্গুলার। এখানে কি আইদার অফ দ্য বয়েজ হ্যাজ গন টু স্কুল, ছেলেগুলোর মধ্যে বা ছেলে দুটোর মধ্যে একজন স্কুলে গেছে, ভার্ব আমরা কি বসিয়েছি হ্যাজ। তাহলে এই কনসেপ্ট কিন্তু অবশ্যই মনে রেখে দেবে। পরেরটা কি, ইচ অফ দ্য বয় হ্যাজ গন টু স্কুল, এখানেও সেই একই কনসেপ্ট, ইচ আর অফ। ইচ অফ দ্য বয় মানে কি ছেলেদের মধ্যে প্রত্যেকেই স্কুলে গেছে, ইচ মানে কি প্রত্যেকে। তাহলে ইচ অফ তারপরে যে নাউনটা বসবে সেটাও আমাদের কিন্তু কি বসবে, সেটাও আমাদের প্লুরাল নাউন বসবে এবং যে ভার্বটা বসবে সেটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব। তাহলে কি ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গন টু স্কুল, ছেলেদের মধ্যে প্রত্যেকেই স্কুলে গেছে। তাহলে ইচ অফ তারপরে নাউন প্লুরাল, তারপরে যে ভার্ব সেটা সিঙ্গুলার। পরেরটা দেখা যাক, ওয়ান অফ মাই ফ্রেন্ড হ্যাজ সোল্ড হিজ বাইক, আমার বন্ধুদের মধ্যে একজন তার বাইকটা বিক্রি করে দিয়েছে। তাহলে নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, ওয়ান অফ, প্রত্যেকটার ক্ষেত্রেই কনসেপ্ট একই। অফের পরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল নাউন এবং যেটা ভার্ব বসবে সেটা সিঙ্গুলার ভার্ব, শুধু কি আলাদা, মিনিংগত দিক থেকে আলাদা। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন হ্যাজ সোল্ড হিজ বাইক, তার বাইকটা বিক্রি করে দিয়েছে। এখানে কি বসাতে হবে, হিজ বসাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ওয়ান থাকলেও এখানে কিন্তু আবার ওয়ান্স বাইক বসাবে না, এখানে কি বসাবে, এটা একটা স্পেসিফিক কথা বলছি আমরা। যখন ওয়ান অফ থাকবে, ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিস, একজনের তার প্রমিস রাখা উচিত। এখানে আমরা জেনারেলভাবে বলছি, এখানে আমরা ওয়ান মানে সবাইকে বোঝাতে পারি, কিন্তু যখন আমি বলছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ সোল্ড হিজ বাইক, আমার একটা বন্ধু তার বাইকটা বিক্রি করে দিয়েছে, তার মানে সে একটা স্পেসিফিক আমার বন্ধু, সেই বন্ধুকে আমি চিনি, তাই আমি কি বসিয়েছি হিজ। তাহলে কনসেপ্ট কি, ওয়ান তারপরে অফ, তারপরে নাউন যেটা থাকবে সেটা প্লুরাল, তারপরে সেটা সিঙ্গুলার ভার্ব, প্রত্যেকটার ক্ষেত্রেই একই কনসেপ্ট, মিনিংগত দিক থেকে আলাদা। কিন্তু ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিস মানে হচ্ছে কি একজনের তার কথা রাখা উচিত, এটা আমরা ইন জেনারেল বলে থাকি, এটা কাউকে স্পেসিফিক বলি না। কিন্তু যখন আমি বলছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন তার বাইকটা বিক্রি করে দিয়েছে, তার মানে সেই বন্ধুকে আমি চিনি, স্পেসিফিকভাবে বলছি। অবশ্যই এই কনসেপ্ট ক্লিয়ার রাখবে। পরেরটা দেখা যাক, আই ডু নট লাইক এনি অফ দিস টু বুকস, এই দুটো বইয়ের মধ্যে একটাকেও আমি পছন্দ করি না। তাহলে আমি দুটোর ক্ষেত্রে কি বলেছিলাম, আইদার বসবে। তাহলে কি আই ডু নট লাইক আইদার অফ দিস বুক, আমি এই দুটোর বইয়ের মধ্যে একটা বইও পছন্দ করি না। তাহলে আইদার অফ দিস বুক টু বুকস, এই দুটো বইয়ের মধ্যে একটা বইও পছন্দ করি না। আশা করছি এই কনসেপ্ট ক্লিয়ার। পরেরটা কি, টু আই দ্য কোয়েশ্চেন ইজ ভেরি টাফ, টু আই আমার কাছে এই কোয়েশ্চেনটা খুব টাফ। এই কনসেপ্ট কি, টু মি হবে। কেন টু মি হবে, এই কনসেপ্ট জেনে রাখো, প্রেপোজিশনের পর যে প্রোনাউনটা বসবে সেটা সবসময় কিসে বসবে, অবজেক্টিভ কেস। আই এর অবজেক্টিভ কেস কি মি, হি এর অবজেক্টিভ কেস হিম, সি এর অবজেক্টিভ কেস হার, দে এর অবজেক্টিভ কেস দেম। তাহলে টু মি আমার কাছে দ্য কোয়েশ্চেন ইজ ভেরি টাফ, কোয়েশ্চেনটা হয় খুব কঠিন। এখানে আবার টু মি মানে কিন্তু আমাকে নয়, টু মি মানে কি আমার কাছে। ক্লিয়ার, এখানে মি মানে আমার অর্থে বুঝিয়েছে, কিন্তু টু এর পরে বা প্রেপোজিশনের পরে যে অবজেক্টিভকে যেটা বসবে প্রোনাউনের সেটা সবসময় অবজেক্টিভ কেস। এরপরে আরও কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। দেখো, মাদার ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস বিটুইন হি অ্যান্ড আই, মা মিষ্টি বিতরণ করে দিয়েছিল তার মধ্যে এবং আমার মধ্যে। কিন্তু এখানে বিটুইনটা একটা প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে যে কেসটা বসবে সেটা অবশ্যই অবজেক্টিভ কেস। তাহলে মাদার ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস বিটুইন হিম অ্যান্ড মি, তার এবং আমার মধ্যে। এখানে কিন্তু মি মানে বা হিম মানে তাকে বা আমাকে বোঝায় না, এখানে তার আর আমারই বোঝাচ্ছে। যেহেতু এটা অবজেক্টিভ কেস প্রেপোজিশনের পরে বসছে, তাই এটা আমাদের একটু মিনিংগত দিক থেকে খেয়ালটা রাখতে হবে। কনসেপ্ট একটা জিনিস মনে রাখো, যে প্রেপোজিশনের পরে যে প্রোনাউনটা বসবে সেটা সবসময় অবজেক্টিভ কেসে বসবে। ক্লিয়ার, পরেরটা দেখা যাক, হি লাইক আই অ্যাম এ টিচার, সে আমার মতো একজন শিক্ষক। এখানে লাইকটাকেও আমরা প্রেপোজিশনের মতো ব্যবহার করেছি। তাহলে হি লাইক মি, সে আমার মতো, ইজ এ টিচার, একজন শিক্ষক। তাহলে আমরা কি জানি, মি এর পরে এখানে যেহেতু দেখো আয়ের পরে আমরা অ্যাম বসিয়েছি, কিন্তু ওটা এক্সামিনার তোমাদের কনফিউজড করার জন্য দেবে যে আয়ের পরে তো অ্যাম সাবজেক্ট বসে। কিন্তু আমরা কি জানি যে আমরা অবজেক্টের পরে কোনো ভার্ব বসাই না,
আমরা কার পরে ভার্ব বসাই, আমরা সাবজেক্টের পরে ভার্ব বসাই। তাহলে এখানে মেন সাবজেক্টকে হি, এখানে লাইক মি, লাইকটা একটা প্রিপোজিশন, মিটা একটা অবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্ট যদি হি হয়, ভার্ব কি অনুযায়ী বসবে, সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে ভার্ব আমাদের কি হবে, হি লাইক মি, সে আমার মতো একজন শিক্ষক। তাহলে লাইকটা এখানে যেহেতু প্রিপোজিশনের মতো ব্যবহার করা হয়েছে, তাই এখানে আমাদের আয়ের অবজেক্টিভ কেস বসেছে মি। পরেরটা কি, দে এক্সেপ্ট হি, তারা, সে ছাড়া, ইজ ইনভাইটেড টু দ্য পার্টি, মানে সে ছাড়া তারা সবাই পার্টি থেকে ইনভাইট করা হয়েছে। তাহলে এক্সেপ্ট একটা প্রিপোজিশন, এক্সেপ্টের পরে আমাদের তাহলে অবজেক্টিভ কেস বসবে, আর ভার্বটা কি অনুযায়ী বসবে, সাবজেক্ট অনুযায়ী। তাহলে দে এক্সেপ্ট হিম, দে আর ইনভাইটেড টু দ্য পার্টি, তাদেরকে পার্টিতে ইনভাইটেড করা হয়েছে। তাহলে এক্সেপ্ট হিম এটা একটা প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসেছে, আর সেই অবজেক্টিভ কেসের পরে আমরা ভার্ব বসাতে পারি না। পরেরটা কি, সি, সে এবং নট আই হ্যাভ ডান ইট, সে এটা করেছে তার মানে আমি করিনি। তাহলে সি অ্যান্ড নট আই হ্যাভ ডান ইট, সে করেছে এটা, আমি করিনি। তাহলে এখানে অ্যান্ড নট মানে কি একটা প্রিপোজিশনের মতো আমরা ব্যবহার করেছি। কি প্রিপোজিশন, এক্সেপ্ট মানে কি ছাড়া। তাহলে এটা যদি প্রিপোজিশনের মতো আমরা ব্যবহার করি, পরীক্ষায় কিন্তু এগুলো কনফিউজিং তোমাদের লাগতে পারে, তাই আমি কনসেপ্টগুলো বলে দিচ্ছি, এগুলো তো একদম তোমরা মাথায় গেঁথে রাখবে। তাহলে অ্যান্ড নট যদি প্রিপোজিশন হয়, তাহলে আয়ের অবজেক্টিভ কেস কি মি, তাহলে ভার্ব কি অনুযায়ী বসবে, সি, সাবজেক্ট অনুযায়ী। তাহলে সি হ্যাজ ডান ইট, ক্লিয়ার। তাহলে সি অ্যান্ড নট মি হ্যাজ ডান ইট, কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। পরেরটা কি, দে বাট আই অ্যাম গোয়িং টু কাশ্মীর, তারা কাশ্মীর যাচ্ছে আমাকে ছাড়াই, মানে আমি যাচ্ছি না। তাহলে বাট মিটাও কি, বাট কি অর্থে ব্যবহৃত হয়েছে, বাট একটা এক্সেপ্ট মানে ছাড়া, এটাও একটা প্রিপোজিশন। তাহলে দে বাট মি যে ভার্ব সেটা কি অনুযায়ী বসবে, সাবজেক্ট অনুযায়ী। তাহলে দে আর গোয়িং টু কাশ্মীর, তাহলে দে বাট মি আর গোয়িং টু কাশ্মীর, তারা আমাকে ছাড়াই কাশ্মীর যাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার। পরেরটা দেখো, দ্য অ্যাপেলস অফ কাশ্মীর ইজ ভেরি ডেলিশিয়াস, কাশ্মীরের যে আপেলগুলো সেগুলো খুবই সুস্বাদু। তাহলে এখানে আমরা যে ভার্বটা বসিয়েছি, মনে হতে পারে কাশ্মীরের পরে তো ইজি বসে, কিন্তু যদি কোনো নাউন বসে, তারপরে একটা অফ থাকে, তারপরে আবার একটা কোনো নাউন থাকে, তারপরে যে ভার্বটা আমরা বসাবো সেটা কিন্তু প্রথম নাউন অনুযায়ী। তাহলে দ্য অ্যাপেলস প্লুরাল নাম্বার, সেই অনুযায়ী ভার্ব কী হবে, প্লুরাল। তাহলে দ্য অ্যাপেলস অফ কাশ্মীর আর ভেরি ডেলিশিয়াস, এখানে ভার্বটা কিন্তু কাশ্মীর অনুযায়ী নয়, দ্য অ্যাপেলস অনুযায়ী প্লুরাল নাম্বার অনুযায়ী বসেছে, ক্লিয়ার। পরেরটা দেখা যাক, এই কনসেপ্ট থেকে কিন্তু বারবার আসে, ভালো করে দেখে রাখবে। হি নো লেস দ্যান মি অ্যাম ইন্টেলিজেন্ট, হি নো লেস দ্যান মি অ্যাম ইন্টেলিজেন্ট, সে আমার থেকে কম বুদ্ধিমান নয়, ক্লিয়ার। তাহলে নো লেস দ্যান, এই নো লেস দ্যানের পরে যে প্রোনাউনটা বসবে সেটা সবসময় সাবজেক্টিভ কেস, আর তারপরে যে ভার্বটা বসবে সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী। দেখো, হি নো লেস দ্যান আই ইজ ইন্টেলিজেন্ট, সে আমার থেকেও কিন্তু কম বুদ্ধিমান নয়। তাহলে হি এর পরে কী ভার্ব বসে আমরা জানি, ইজ। তোমরা কিন্তু এখানে আয়ের পরে যে অ্যাম সাবজেক্ট বসে সেই এই আয়ের পরে যে অ্যাম ভার্ব বসে সেই অনুযায়ী কিন্তু করে দেবে না। এখানে হি নো লেস দ্যানের থেকে যেটা তুলনা করা হয়েছে, তারপরে যে প্রোনাউনটা বসবে সেটা সবসময় সাবজেক্টিভ কেস, এবং যে ভার্বটা বসবে সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী। এরপরে আরও এরকম কিছু ওয়ার্ড আছে, সেগুলো দেখে রাখো। আই অ্যাজ ওয়েল অ্যাজ হিম ইজ বিজি, আমি সাথে সাথে সেও ব্যস্ত। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরেও যে প্রোনাউনটা বসবে, কি প্রোনাউন বসবে, সাবজেক্টিভ কেস, এবং ভার্ব কোনটা বসবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ হি অ্যাম বিজি, তাহলে অ্যামের আয়ের পরে কী ভার্ব বসে আমরা জানি অ্যাম। তাহলে নো লেস দ্যান, অ্যাজ ওয়েল অ্যাজ, এই কনসেপ্টগুলো একই, খুব ভালোভাবে মনে রাখবে। পরেরটা কি, ইউ অ্যাজ মাচ অ্যাজ মি অ্যাম অ্যাওয়্যার অফ দ্য নিউজ, তুমি যতটা এই নিউজ সম্পর্কে সচেতন, আমিও ঠিক ততটাই এই নিউজ সম্পর্কে সচেতন। তাহলে অ্যাজ মাচ অ্যাজ, সেই একই কনসেপ্ট, পরে কি বসবে, এরপরে আই। তাহলে ইউ অ্যাজ মাচ অ্যাজ আই, ভার্বটা কী অনুযায়ী বসবে, সাবজেক্ট অনুযায়ী, আর অ্যাওয়্যার অফ দ্য নিউজ। তাহলে এই তিনটে এগুলো মনে রাখবে, এগুলো কম্প্যারিজনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। পরেরটা কি, হিজ ফাদার ডিড নট লাইক হিম গোয়িং টু দ্য লেট নাইট পার্টিস, তার বাবার পছন্দ করে না সে লেট নাইট পার্টিতে যে যায় সেটা সে পছন্দ করে না। এখানে একটা কনসেপ্ট কি আছে দেখো, হিম গোয়িং, কিন্তু ওটা হবে হিজ গোয়িং। কেন আমি বলে দিচ্ছি, যখন কোনো জেরান্ড থাকবে, ভার্বের আইএনজি ফর্ম থাকবে, তারপরে যে প্রোনাউনটা বসবে সেটা সবসময় পজিটিভ কেসেই বসবে। যেমন হিজ, এটা হচ্ছে একটা পজিটিভ কেস।
হি এর পজিটিভ কেস কি হিজ, আই এর পজিটিভ কেস মাই বা মাইন, উই এর পজিটিভ কেস আওয়ার, এইরকমভাবে আমি একটা লিস্ট লাস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে হিজ ফাদার ডিড নট লাইক হিজ গোয়িং টু দ্য লেট নাইট পার্টিস, তাহলে জেরান্ডের আগে প্রোনাউনের পজিটিভ কেস, এটা অবশ্যই খেয়াল রাখবে, এই কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। পরেরটা কি হি অ্যাপ্রুভড মি জয়েনিং দ্য ক্লাস, সে আমাকে ক্লাসে জয়েন করতে সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছিল বা অনুমতি দিয়ে দিয়েছিল। তাহলে জয়েনিংটা কি একটা জেরান্ড, তারপরে বা ভার্বের আইএনজি, তার আগে আমরা কি বসিয়েছি মি বসিয়েছি, কিন্তু আমি কি বলেছিলাম একটু আগে বললাম যে আইএনজি ফর্ম বা জেরান্ডের আগে কি বসে পসেসিভ কেস, তাহলে হি অ্যাপ্রুভড মাই জয়েনিং দ্য ক্লাস, মাই হবে, ক্লিয়ার, অবজেক্টিভ নয়, পজিটিভ কেস। তাহলে পরেরটা কি ইট ইজ মি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই কনসেপ্ট আমরা প্রথমেই দেখে এসেছি, এটা তোমরা আশা করছি পারবে। ইট ইজ আই, ইটের পরে যে ভার্ব থাকে তারপরে আমি বলেছি কি প্রোনাউনের সাবজেক্টিভ কেস, আর তারপরে যে ভার্বটা বসে সেটা ইট অনুযায়ী নয়, আই সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা আমি যে কাজটা করেছে। এরপরে কি দিস পেন ইজ মাই, এটা আমার পেন। দেখো এখানে অনেক সময় মাইনের ব্যবহার করতে হয়, মাইন মানে আমার। যদি আমরা কোনো একটা পজিশন বসাই তারপরে যদি কোনো ওয়ার্ড না থাকে, দিস পেন ইজ মাইন, এটা আমার, এরকম আমরা বোঝাই, তাহলে দিস ইজ মাই পেন আমরা বলতে পারি। কিন্তু যদি আমরা বলি দিস পেন, এই পেনটা ইজ হয় আমার, তখন আমাদের কি ব্যবহার করতে হবে মাইন, তখন আমাদের মাই ব্যবহার করলে হবে না। এরপরে যদি কিছু না থাকে তখন আমরা কি ব্যবহার করব মাইন, ক্লিয়ার। বোথ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ওয়াইফ আর গোয়িং টু সিমলা, তুমি তার সাথে তোমার স্ত্রী দুজনেই কোথায় যাচ্ছ সিমলা। কিন্তু দেখো বোথের সাথে আমরা কখনো কি ব্যবহার করব না, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব না, এটা গ্রামাটিক্যালি রং। বোথের সাথে আমরা কি ব্যবহার করব, বোথের সাথে সবসময় আমরা অ্যান্ড ব্যবহার করব। বোথ ইউ অ্যান্ড ইউর ওয়াইফ আর গোয়িং টু সিমলা, তুমি এবং তোমার স্ত্রী দুজনেই সিমলা যাচ্ছ, তাহলে বোথ তার সাথে আমরা কি ব্যবহার করব অ্যান্ড। বোথ অফ দেম আর নট রিচ, দুজনের মধ্যে কেউই ধনী নয়। তাহলে বোথ আমরা কখনোই নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার করতে পারি না, মানে নাবাচক সেন্টেন্স এইরকম অর্থে আমরা কখনোই ব্যবহার করব না। এখানে আমরা কি ব্যবহার করব, নাইদার অফ দেম ইজ রিচ, তাদের মধ্যে কেউই ধনী নয়। কিন্তু আমরা এটা বলতে পারতাম বোথ অফ দেম আর রিচ, তাদের মধ্যে দুজনেই ধনী। কিন্তু যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু আমরা বোথের ব্যবহার করব না, এই কনসেপ্ট অবশ্যই খেয়াল রাখবে। পরেরটা কি নান হ্যাজ কাম, কেউই আসেনি, নান হ্যাভ কাম, কেউই আসেনি, দুটোই সঠিক। যদি আমরা নানের পরে হ্যাজ বসাই কেউ আসেনি সিঙ্গুলার, সেটাও ঠিক, নান প্লুরাল হ্যাভ ভার্ব সেটাও ঠিক, দুটোই ঠিক। তোমরা সিঙ্গুলার অর্থে ব্যবহার করছো না প্লুরাল অর্থে ব্যবহার করছো সেটাই মেন বিষয়। নান অফ দ্য প্লেয়ার্স আর নট রেসপন্সিবল ফর দ্য লস, প্লেয়ারের মধ্যে কেউই দায়ী নয় হারের জন্য। তাহলে এখানে দেখো নান মানে একটা নেগেটিভ ওয়ার্ড, কেউই না, তারপরে আমরা আবার একটা নট বসিয়েছি সেটাকে নেগেটিভ করার জন্য। তাহলে নান যখন আমরা সেন্টেন্সে লিখছি, নানের পরে আমাদের আর কোনো নেগেটিভ ওয়ার্ড দেওয়ার দরকার নেই, কারণ নানটা নিজে থেকেই একটা নেগেটিভ। তাহলে নান অফ দ্য প্লেয়ার্সদের মধ্যে কেউই আর রেসপন্সিবল ফর দ্য লস, তাহলে প্লেয়ারদের মধ্যে কেউই হারের জন্য দায়ী নয়, ক্লিয়ার। পরেরটা কি টু হু ইট মে কনসার্ন, আমরা অনেক সময় চিঠির ক্ষেত্রে বা কোনো একটা নোটিশে দেখি টু হু ইট মে কনসার্ন, তাহলে টু একটা প্রিপোজিশন, তাহলে আমাদের সেটাকে হুটা কি, হুটা হচ্ছে একটা সাবজেক্টিভ কেস, মনে রাখবে হুটা একটা সাবজেক্টিভ কেস, হুম হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে টু হুম ইট মে কনসার্ন, তোমাদের যদি কেউ বলে টু এর পরে কেন হুম হলো, তোমরা বলে দেবে টু এর পরে যে হুটা বসেছে হুটা একটা সাবজেক্টিভ কেস আর হুমটা হচ্ছে অবজেক্টিভ কেস, মনে থাকে যেন। পরেরটা কি রেহান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাভ গন টু দেয়ার হোম, রেহান সাথে সাথে তার বন্ধুরাও বাড়ি চলে গেছে, কিন্তু এখানে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে রেহান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, আমাদের যে অ্যাজ ওয়েল অ্যাজের পরে হিজ ফ্রেন্ড আছে, কিন্তু আমাদের যে ভার্বটা বসাতে হবে সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে রেহান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ গন টু হিজ হোম, এবারে যে আমাদের পজিটিভ কেস সেটাও আমাদের দেয়ার করে বসাতে হবে না, সেটাও আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তাহলে রেহান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ গন টু হিজ হোম, মনে থাকে যেন
অ্যাজ ওয়েলের অ্যাজের পরে যদি কোনো আমরা একটা বাড়তি কিছু নিই সেটা প্লুরালও হতে পারে, কিন্তু আমাদের ভার্ব বসবে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী, এবং আমাদের যে পজিটিভ কেস বসবে সেটাও প্রথম সাবজেক্ট অনুযায়ী। এরকম কিছু ওয়ার্ড দেখা যাক অ্যাজ ওয়েল অ্যাজের মতো, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, লাইক, আনলাইক, এক্সেপ্ট, নো লেস দ্যান, নাথিং বাট। সাবজেক্টের পরে এই রকম কোনো যদি ওয়ার্ড থাকে, তারপরে যদি আবার একটা কোনো নাউন থাকে, তারপরে যে ভার্বটা বসবে সেটা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী, এবং তারপরে যদি কোনো পজিটিভ কেসের এবং তারপরে যদি কোনো প্রোনাউন বসে সেটা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী পজিটিভ কেস বসবে। এটা অবশ্যই মনে রাখবে। পরেরটা কি? মাইসেলফ ইজ সৈকত বিশ্বাস, আমি সৈকত বিশ্বাস। আমি কি বলেছি? সাবজেক্ট ছাড়া, সাবজেক্টিভ কেস ছাড়া কেউই কিন্তু সাবজেক্ট হতে পারে না। মাইসেলফ কি? এটা হচ্ছে একটা পজিটিভ কেস, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এ কিন্তু কখনোই সাবজেক্ট হতে পারে না। তাহলে সাবজেক্ট হতে গেলে আমাদের সাবজেক্টিভ কেস হতে হবে। কি হতে হবে? আই অ্যাম সৈকত বিশ্বাস। কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। পরেরটা কি? আই মাইসেলফ হেট হিম, আমি নিজে থেকে তাকে ঘৃণা করি। এরকম আমরা লিখতে পারি। আইয়ের পরে রিফ্লেক্স প্রোনাউন দিয়ে আমরা এই সেন্টেন্স লিখতেই পারি। ঠিক আছে। পরেরটা কি? কিছু ভার্ব রয়েছে যেগুলো সাবজেক্টের পর ব্যবহার করা হয়, এবং যদি মনে হয় অ্যাকশনটা সাবজেক্টের ওপর ফিরে আসছে তখন সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। কীরকমভাবে দেখা যাক। উই এনজয়েড আওয়ারসেলভস ইন দ্য পার্টি, উই এনজয়েড আওয়ারসেলভস, আমরা পার্টিতে আনন্দ করেছিলাম। ক্লিয়ার। কিন্তু পরেরটা কি? উই এনজয়েড মুভি লাস্ট নাইট, আমরা গতকাল রাতে মুভিটাকে এনজয় করেছিলাম। যদি ডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করার দরকার নেই। যেমন দেখো, উই এনজয়েড হোয়াট, যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো তুমি ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাবে, আর যদি হোয়েন দিয়ে প্রশ্ন করো বা হোয়ার দিয়ে প্রশ্ন করো তখন তুমি ইনডাইরেক্ট অবজেক্ট পাবে। তাহলে উই এনজয়েড আওয়ারসেলফ কোথায়? হোয়ার? ইন দ্য পার্টি। উই এনজয়েড হোয়াট? উই এনজয়েড মুভি। দেখো, উই এনজয়েডের পরে ডাইরেক্ট আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়েছি, আর এখানে উই এনজয়েডের পরে আমরা একটা ডাইরেক্ট অবজেক্ট দিয়েছি মুভি, যেটা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো। তাহলে এই রকম সেন্টেন্সে যদি তোমাদের কনফিউশন হয় তোমরা কি করবে? ওয়ার্ডটার পরে যে জিনিসটা আছে বা যে অবজেক্ট আছে সেটাকে তোমরা হোয়ার, হোয়াট আর হোয়েন দিয়ে প্রশ্ন করবে। যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো তোমরা ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেলে তাহলে বুঝবে কি ওখানে রিফ্লেক্সিভ প্রোনাউন দরকার নেই। আর যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর না পাও, হোয়ার আর হোয়েন দিয়ে প্রশ্ন করবে, তাহলে দেখবে তোমরা ওখানে বুঝে যাবে কি রিফ্লেক্সিভ প্রোনাউনের দরকার রয়েছে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবে। দ্য বয় অ্যামিউজড হিমসেলফ ইন দ্য সার্কাস, মানে সার্কাস দেখে বয়টা খুব মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলো, আনন্দিত হয়েছিল, এটাও বলা যেতে পারে। তাহলে হোয়ার? ইন দ্য সার্কাস, সার্কাসে। আর একটা কি? আই এনজয়েড মাই সেলফ ডিউরিং দ্য সামার হলিডেজ, আমি আনন্দ করেছিলাম কখন? সামার হলিডেজের সময়। তাহলে হোয়েন? ডিউরিং দ্য সামার হলিডেজ। তাহলে এইরকম কিছু ওয়ার্ড যেগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে কি না বসবে না সেটা তোমরা হোয়াট, হোয়ার আর হোয়েন দিয়ে প্রশ্ন করবে। সেরকম ওয়ার্ডগুলো কি কি? রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, অ্যাভেল, রিজাইন, রিজাইন, অ্যাবসেন্ট, অ্যাকুইট, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, অ্যাপ্লাই, এনজয়, অ্যামিউজ, রিকনসাইল এটসেট্রা। এইসব ওয়ার্ডগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো যায় কি না সেটা তোমরা কি দিয়ে প্রশ্ন করবে? যদি ডাইরেক্ট অবজেক্ট থাকে হোয়াট দিয়ে প্রশ্ন করবে, না থাকলে হোয়েন আর হোয়ার দিয়ে প্রশ্ন করবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। কিছু ভার্বস আছে যেগুলো নিজেদের অ্যাকশান নিজেরাই বলে দেয়, এদের কোনো রিফ্লেক্সিভের দরকার হয় না। কীরকম দেখা যাক। হি হাইডস হিমসেলফ বিহাইন্ড দ্য ওয়াল। এখানে দেখো, হাইড এমনই একটা ওয়ার্ড যার কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনের দরকার নেই। হি হাইড মানে সে নিজে থেকেই লুকিয়ে নেয়, এটা আমরা নিজে থেকেই অ্যাকশানটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আর রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে অ্যাকশানটাকে সাবজেক্টের উপরে চাপানোর কোনো দরকার নেই। তাহলে হি হাইডস বিহাইন্ড দ্য ওয়াল, সে দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে, সে নিজে থেকেই তো লুকিয়ে পড়লো। তাই এখানে হিমসেলফ এনে জোর করে সাবজেক্টের উপরে অ্যাকশন চাপানোর দরকার নেই। এই সব ওয়ার্ডগুলো কী কী সেগুলো তো আমি বলে দিচ্ছি, আগে কনসেপ্টটা জেনে রাখো।
দ্য টিচার স্টপড হিমসেলফ ডিসকাসিং দ্য টপিক। টিচার নিজেকে থামিয়ে নিয়েছিল টপিকটা আলোচনা করতে করতে। তাহলে স্টপ এমনই একটা ওয়ার্ড, কেউ নিজে থেকেই থামায়, সেটাকে আর রিফ্লেক্সিভ করে সাবজেক্টের উপরে অ্যাকশান চাপানোর কোনো দরকার নেই, সে নিজে থেকেই থামিয়ে দিয়েছিল। তাহলে দ্য টিচার স্টপড ডিসকাসিং দ্য টপিক, টিচারটা থামিয়ে দিয়েছিল ওই টপিকটায় আলোচনা করা, তার মানে টিচারটা নিজে থেকেই থামিয়ে দিয়েছিল। পরেরটা কি? হি হ্যাজ কোয়ালিফাইড হিমসেলফ ফর দ্য পোস্ট, সে ওই পোস্টটার জন্য নিজে থেকে কি করেছে? কোয়ালিফাই করেছে। তাহলে কোয়ালিফাই এমন একটা ওয়ার্ড, সে নিজে থেকেই করতে পারে, আর সাবজেক্টের উপরে রিফ্লেক্সিভ প্রোনাউন চাপিয়ে কোনো রকমভাবে অ্যাকশান দেওয়ার দরকার নেই। তাহলে হি হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, সে পোস্টটার জন্য কোয়ালিফাই করেছে। ক্লিয়ার? এইরকম কিছু ভার্ব দেখে নেওয়া যাক। হাইড, স্টপ, কোয়ালিফাই, টার্ন, কিপ, বিগিন, বাথ, ওয়াশ, মুভ, রেস্ট, সেভ। তাহলে এইরকম যে ভার্বগুলো, তার সাথে কখনোই কি হবে না? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে না। যদি তোমরা পরীক্ষায় দেখো যে এইসব ওয়ার্ডগুলোর সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়েছে, তাহলে তোমরা বুঝে যাবে যে এখানে এরর রয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে 50টা কোয়েশ্চেন তোমরা দেখলে, সেখানে প্রোনাউনের বিভিন্ন কনসেপ্ট আমি তোমাদের বোঝালাম, কীরকমভাবে এরর কারেকশানটা আসে সেটা তোমরা দেখতে পেলে। এইরকম প্রোনাউনটাকে আমরা সেন্টেন্সের আকারে কেন করলাম? কারণ যদি আমরা রুলস অনুযায়ী যাই, তাহলে প্রোনাউনটা আমাদের বোঝাটা একটু টাফ হয়ে যায়। ওই জন্য আমরা সেন্টেন্স অনুযায়ী গেছি প্রোনাউনের এরর কারেকশানে। তাহলে আশা করছি প্রোনাউন থেকে যেরকম এরর কারেকশান আসে তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় আরও একবার ভিডিওটা দেখবে, খাতায় নোট ডাউন করে রাখবে, তাহলে তোমাদের কি হবে? এরর কারেকশান সম্পর্কে প্রোনাউন থেকে যেগুলো আসে একটা ইন ডিটেল কনসেপ্ট তোমাদের মাথায় গেঁথে যাবে। তাহলে আশা করছি এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি কোনো জায়গায় মনে হয় যে এই জিনিসটা তোমরা বুঝতে পারোনি, তাহলে তোমরা আমায় কমেন্ট করবে, আমি তোমাদের অ্যান্সার করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমি আবার নাউন হয়ে গেল, প্রোনাউন হয়ে গেল, এবার আমি কি যাব? অ্যাডজেক্টিভের এরর কারেকশন নিয়ে চলে আসবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।